সম্মানিত ভিউয়ার্স, শেষ পর্যন্ত ট্রাম্প বোধহয় নতি স্বীকার করেছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা মেনে নিয়েই এখন যুদ্ধ শেষ করতে যাচ্ছে। কারণ আজকে প্রায় 5 মাসের উপরে ইরানের উপর উপর্যুপরি আক্রমণ করেও ডোনাল্ড ট্রাম্প যখন দেখল যে ইরান পরাজিত হবার নয়, তখন ইরানের পারমাণবিক সক্ষমতাকে স্বীকার করেই এখন যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি যে চিফ অফ জয়েন্ট স্টাফ চেয়ারম্যান অফ দ্য চিফ অফ জয়েন্ট স্টাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জেনারেল ডানকেইন, তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে আমরা এখন চোরাবালিতে আটকে গেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ ইরান যুদ্ধ। সুতরাং এখন এই অবস্থায় আমেরিকা যখন প্রায় সিদ্ধান্তের কাছাকাছি যে ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করা যাবে না, তাদের পারমাণবিক সক্ষমতা স্বীকার করতে হবে। এবং এখন আমেরিকার সামনে একটি কথা, সেটা হলো হরমুজ যাতে ইরান খুলে দেয়, সেটাও কিন্তু ইরানের প্রায় একক সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। সাথে ওমান থাকবে, কিন্তু সিদ্ধান্ত দেবে ইরান। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই, যেটা আমার বিশ্লেষণ থেকে, যে যুদ্ধ শেষ হয়ে গেলে হরমুজ প্রণালী হয়তো আমেরিকার জন্য ইরান খুলে দেবে শর্ত সাপেক্ষে, কিন্তু ইসরায়েলের জন্যে হরমুজ প্রণালী সম্ভবত ইরান সহজে খুলে দিবে না। তো সুতরাং এই অবস্থার মধ্যে ইসরায়েল পড়েছে বড় সমস্যা। ইসরায়েলের সবসময়, অর্থাৎ নেতানিয়াহুর সবসময় ইচ্ছা যে আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব সবসময় যেন চরম পর্যায়ে থাকে, এতে সুবিধা করতে পারে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েল কিন্তু বহু ধরনের সমস্যায় পড়েছে। ইসরায়েলেরও অস্ত্র ঘাটতি হয়েছে। ইসরায়েল একটা লার্জ স্কেল যুদ্ধে গেছে হিজবুল্লাহদের সাথে লেবাননে, এবং হামাস তো রয়েছে। সেহেতু ডোনাল্ড ট্রাম্প যে একটা চুক্তি করেছিল হামাসের সঙ্গে, যে হামাস যদি অস্ত্র করে দেয়, হিজবুল্লাহরা যদি অস্ত্র সংবরণ করে, তাহলে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করা হবে এবং গাজার একটা ম্যানেজমেন্ট হবে, যেখানে হয়তো গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা ভালোভাবে থাকতে পারবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্যে আমার বিশ্বাস নাই, কিন্তু এতটুকুনি কিন্তু ইসরায়েল মেনে নেয়নি। ইসরায়েল বলেছে যে এই ব্যাপারের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প যাই দেখ না কেন আমরা মানব না। এবং নেতানিয়াহু একটি মিটিং করেছে, ক্যাবিনেট মিটিং, সেইখানে পুরাপুরি ডোনাল্ড ট্রাম্পের এই গাজা ব্যবস্থাকে অগ্রাহ্য করেছে, এই প্রথমবারের মতো সরাসরি ফর্মালি। তো সুতরাং এখানে ইসরায়েলের যে সমস্যা সেটা হলো এই, যে ইরানের পারমাণবিক সক্ষমতা অটুট রেখে আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে দেয়, এবং যুদ্ধ আসলেই বন্ধ হতে যাচ্ছে, ইসরায়েলের জন্য এখন সেটা ভয়ানক বিপদ। ইসরায়েল এখন ঘোষণা দিয়েছে, অর্থাৎ নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হলো এই, যে ইরানের পারমাণবিক সক্ষমতা হলো ইসরায়েলের জন্য চরম ভীতিকর একটি ব্যাপার, এবং ইসরায়েল সবসময় ভয়ের মধ্যে থাকতে হবে। এই জন্য যে ইরানের মতো একটি শক্তিধর রাষ্ট্রের হাতে পারমাণবিক সক্ষমতা রয়েছে এমন লেভেলে যে কোনো সময়ে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে। ইরানের এই পারমাণবিক সক্ষমতা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ এবং ইসরায়েলি রাষ্ট্রের অস্তিত্বের সংকট। তাই শুধু ইরান নয়, ইসরায়েল উপসাগরের, অর্থাৎ আরব বা মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই চায় না পারমাণবিক শক্তিধর হোক। সেই জায়গায় ইরান এমনিতেই অত্যন্ত শক্তিধর রাষ্ট্র, তার উপরে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বিশেষ করে নেতানিয়াহুর। এখন এখানে একটি বিষয় আছে, অনেকেই মনে করতে পারেন যে ইরানকে বোধহয় অন্যভাবে
ব্যবস্থা নিয়ে ইরানকে আমেরিকা পদানত করবে। যুদ্ধে তো পারল না, তো অন্য কোনো কূটনৈতিক ব্যবস্থা আছে কিনা সারা বিশ্বের বিভিন্ন, বিশেষ করে ন্যাটোভুক্ত বা পশ্চিমা দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা আবেদন জানাবে যাতে ইরানের উপর অর্থনৈতিক ব্যারিকেড তৈরি করে। কিন্তু আসলে কিছু হবে না। ইরান ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক জায়গায় এসছে। যেমন ইরানে আছে পর্বত, তাদের ইরানকে রক্ষা করছে বহিঃশত্রুর আক্রমণ থেকে। 2 নম্বর, ইরানের আছে বন্দর আব্বাস, চাবাহার বন্দরের মতো বন্দর আছে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য চালাতেই পারবে। এবং ইরানের কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে, সীমান্তবর্তী যে রাষ্ট্রগুলো, আমি এগুলোর কথা আজকে বলছি। ইরানের সাথে আপনার বর্ডার বা সীমান্ত রয়েছে ইরাকের, আজারবাইজানের, পাকিস্তানের, আফগানিস্তানের, আর্মেনিয়ার, তুর্কমেনিস্তানের, তারপর আছে তুরস্কের বর্ডার। সবচেয়ে বড় কথা, এই রাষ্ট্রগুলোর সাথেও যদি ইরান তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়, এবং সেটা মেরিটাইম বিজনেস বলেন বা সামুদ্রিক ব্যবসা, মানে জলপথের ব্যবসা চালিয়ে যায়, স্থলপথের ব্যবসা চালিয়ে যায়, ইরানকে পর্যদস্ত করবে আমেরিকা, সেই সক্ষমতা বোধহয় এই মুহূর্তে আমেরিকার আর নাই। সুতরাং ইরান যুদ্ধটা হওয়াতে একটা জায়গায় ভালোই হয়েছে, আমেরিকার শক্তি কতটুকু সেটা মাপা হয়ে গেছে। সারা বিশ্ব তাদের আমেরিকার শক্তির পরিমাপ করে ফেলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পৃথিবী এখন অন্যদিকে যাবে। আলটিমেটলি যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সমস্যাটা হবে সবচেয়ে বড় ইসরায়েলের। আরেকটি জিনিস বলি, ইসরায়েল 67 সালের যুদ্ধে প্রভাব বিস্তার করেছিল। ইসরায়েল 73 সালের যুদ্ধে আরব বিশ্বের সাথে সুবিধা করেছিল, কিন্তু সেই দুটো যুদ্ধের একটিতেও ইরান অংশগ্রহণ করে নাই। ইরান আরব নয়, ইরান পারস্য, বুঝতে হবে। সুতরাং সামনের দিনগুলো ইসরায়েলের জন্য সুখকর হবে না। এবং ইসরায়েল রাষ্ট্রটি যদি অত্যন্ত সংকটাপন্ন হয়, আমি অন্তত অবাক হব না। কারণ ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট হবে পরবর্তী দিনগুলোতে, ইরানের সবচেয়ে বড় টার্গেট হবে সামনের দিনগুলোতে ইসরায়েলকে পদানত করা এবং ইসরায়েলকে শক্তিহীন করা, ইসরায়েলকে একঘরে করা। এবং সেটা হবে। এই যুদ্ধের পরে উপসাগরীয় দেশগুলো বাধ্য হয়েই ইরানের পথ ধরতে হবে। কারণ তারা বুঝে গেছে যে আমেরিকা যে বুলি দিয়ে ভুলিয়ে রেখেছিল যে তাদের নিরাপত্তা দিবে, সে আমেরিকান ঘাঁটিগুলো আর আগের অবস্থায় নেই। আমেরিকান ঘাঁটিগুলোকে এখন পাত্তারি গোটাতে হবে। এখন পুতিন যেটা করেছে, ভ্লাদিমির পুতিন, আমি গত ভিডিওতে বলেছি যে তিনি ন্যাটোভুক্ত একটি দেশের উপরে তাড়াতাড়ি খুব অচিরেই হামলা করবেন। হামলা করে ন্যাটোর শক্তি কতটুকু এটা টেস্ট করবেন। এবং রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা তখন কোনো কিছু করতে পারবে না। কারণ ইরান যুদ্ধে বললাম, ইরান যুদ্ধে আমেরিকার শক্তির একটি পরিমাপ হয়ে গেছে। সুতরাং এই জায়গায় রাশিয়া যে আমেরিকাকে কেয়ার করে কোনো পূর্ব ইউরোপের নেটোভুক্ত দেশকে আক্রমণ করবে, এটা আমরা মনে করি না। কেয়ার করবে না, কেয়ার না করে আক্রমণ করবে এবং ন্যাটোকে দ্বিধা বিভক্ত করবে। ন্যাটো বিভক্ত হলে আমেরিকার কফিনের শেষ প্যারেক ঠুকে দেওয়া হবে এবং সেইটা ইসরায়েলের উপরেও নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সব কিছু মিলিয়ে আমেরিকা অনেক দূরের দেশ, ইরান থেকে 8,000, 9,000 বা 10,000 মাইল দূরে, কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলের যে অবৈধ রাষ্ট্র, সেটার জন্য সংকটাপন্ন দিন অতি আসন্ন। ধন্যবাদ ভিউয়ার্স। আজ 10ই আগস্ট 2026, আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো দিন নয়। ইয়েমেনের একটা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মিসাইল আর ড্রোন হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে, সেই পা তারা কেটে দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের শর্ত আগের চেয়ে আরও কঠিন হয়েছে। আর আমেরিকা এবার বোমা মিসাইলের পথ ছেড়ে ইরানের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই 4টি খবরই আমরা এক এক করে বিস্তারিতভাবে দেখব। তাই শুরু করছি ইয়েমেন দিয়ে। দর্শক বন্ধুরা, ইয়েমেনে হুতি বাহিনী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি? কারণ আল মুখা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে
হুতিরা আবার মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার খবরটা এর আগের ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছিলাম, ভিডিওটা শর্ট ছিল। এটা দ্বিতীয় হামলার খবর। আজ 10ই আগস্ট প্রকাশিত রিপোর্ট এবং হুতিদের প্রকাশ করা ভিডিও অনুযায়ী ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত মোখা শহর এবং সেখানকার বাণিজ্যিক বন্দরে এই নতুন হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী কি বলছে এই বিষয়ে? দর্শক বন্ধুরা, তাদের দাবি এই হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 6টি হুতি ড্রোনকে আকাশেই গুলি করে নামিয়েছে, আর 2টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতেই পারেনি। অর্থাৎ তাদের বক্তব্য হলো এই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র তিনি বলেছেন এই অভিযানে আল মুখা এলাকায় থাকা সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদামকে নিশানা করা হয়েছে। এখানে একটা বিষয় একটু বুঝতে হবে, হুতিরা যাদের এই সৌদি সেনা বলছে তারা আসলে ইয়েমেনের সেই সরকারের সেনা যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়। তারা সৌদি আরবের কাছ থেকে অস্ত্র আর সমর্থন পায়, এই জন্যই হুতিদের চোখে তারা সৌদির সেনা। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার, কারণ তা না হলে গোটা ছবিটাই গুলিয়ে যায় যারা জানেন না তাদের কাছে। ইয়েমেনের ভিতরেই কার্যত দুটো সরকারের মধ্যে লড়াই চলছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই হামলাটা হঠাৎ করে হয়নি। এর কয়েক ঘন্টা আগেই, যেমনটা আমি আগে বললাম, আল মুখা বন্দরে আরও একটা বড় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত 11 জন মারা যান এবং যাদের মধ্যে 8 জন ছিলেন সেনা আর 3 জন সাধারণ নাগরিক। আহত হয়েছিলেন আরও 32 জন। সেই হামলায় আল মুখা বন্দরের বড় ধরনের ক্ষতিও হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বন্দরের ভবন, বাণিজ্যিক মালপত্র এবং খাদ্য সরবরাহের যে জিনিসপত্র সেগুলোও নষ্ট হয়েছে। অর্থাৎ যে বন্দরটিকে ইয়েমেনের বাণিজ্য আর প্রয়োজনীয় সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, সেই জায়গাটায় এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। হুতিদের বক্তব্য তারা সেই অস্ত্র আর সেনাদেরই নিশানা করছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেনের স্বীকৃত সরকার আগেই অভিযোগ তুলেছে যে হুতিরা বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ ইয়েমেনি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, হুতিরা বারবার এই আল মুখা বন্দরেই হামলা করছে কেন? দেখুন, এটা কেবল একটা সাধারণ সামরিক হামলা নাও হতে পারে, এর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হুতিরা এই হামলার মাধ্যমে আল মুখা বন্দরের উপর আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, এখানে আমি এই আবার শব্দটা আবার ব্যবহার করছি, কারণ এই বন্দর একসময় হুতিদের নিয়ন্ত্রণে ছিল। 2015 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 2 বছর আল মুখা বন্দর এই হুতিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর সৌদি আরব আর ইয়েমেনের স্বীকৃত সরকার যৌথভাবে একটা সামরিক অভিযান চালিয়ে বন্দরটির নিয়ন্ত্রণ হুতিদের হাত থেকে ফিরিয়ে নেয়। সেই সময় থেকেই এই আল মুখা ইয়েমেন সরকার আর সৌদি সমর্থিত বাহিনীর হাতে রয়েছে। কিন্তু এখন হুতিদের একের পর এক এই হামলা নতুন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। হুতিরা কি সত্যি শুধু অস্ত্রের গুদাম আর সামরিক ঘাঁটিতেই আঘাত করছে, নাকি তাদের আসল লক্ষ্য আল মুখা আবার দখল করা? বিশেষজ্ঞদের মতে হুতিরা যদি আল মুখা বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায়, তাহলে ইয়েমেনের 2টি গুরুত্বপূর্ণ বন্দর তাদের হাতে চলে আসবে। কারণ হুদায়দা বন্দর তো আগে থেকেই তাদের দখলে রয়েছে। এখন তাহলে এটা যদি হয়, তাহলে এতে কি হবে? এতে আদান উপসাগর আর আরব সাগর দিয়ে যাতায়াত করা জাহাজ চলাচলের উপর নজর রাখার একটা বড় কৌশলগত সুবিধা তারা পেয়ে যেতে পারে। আর সেটা হলে ইয়েমেনে ক্ষমতার ভারসাম্যটাই আবার বদলে যেতে পারে। আর এই হামলা এমন এক সময়ে হলো যখন সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মক্কায় একটা নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই শুক্রবারেই সেই চুক্তি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হুতিদের এই লাগাতার হামলা আসলে সেই নতুন জোটের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। কারণ সৌদি আরব এখন আর একা দাঁড়িয়ে নেই,
একটা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আল মুখার লড়াই আর নিছক একটা বন্দরের লড়াই নেই, এর সঙ্গে এখন জুড়ে গেছে ইয়েমেনের কৌশলগত নিয়ন্ত্রণ, সমুদ্রপথ আর একটা নতুন প্রতিরক্ষা জোটের শক্তি পরীক্ষার প্রশ্ন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক ইরানের খবরে। আলোচনার আড়ালে ইরানের উপর কি বড় কোনো স্থল হামলার প্রস্তুতি চলছে? প্রশ্নটা উঠছে কারণ ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা এসেছে ঠিক এমন সময়ে যখন আমেরিকা হামলার বদলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার ছবিটা দুনিয়াকে দেখাচ্ছে। ইরানের সেনাবাহিনী পরিষ্কার বার্তা দিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পাও রাখে তার ভয়ঙ্কর পরিণতি হবে। ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেছেন, যে কোনো ধরনের স্থল হুমকির মোকাবিলার জন্য ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত। তার দাবি, গত কয়েক বছর ধরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের হামলা সামলানোর জন্যই বাহিনীকে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইরান বহু বছর ধরেই ধরে নিয়েছে যে একদিন না একদিন তার উপর স্থল হামলা হতে পারে। কিন্তু সেই আশঙ্কা কি এখন সত্যিই ঘন হয়ে উঠছে? জাহান শাহী একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে তারা সেই পা কেটে দেবেন। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী সীমান্তে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, কামান এবং সশস্ত্র ইউনিটগুলোকে পূর্ণ প্রস্তুতিতে মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং ইরানের প্রস্তুতি আগের থেকেও আরও বেড়েছে, আর প্রস্তুতি বাড়ার মানেই হলো বিপদের আশঙ্কাটাও বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানি সেনাবাহিনী হঠাৎ স্থল হামলার কথা এত কড়া ভাষায় বলছে কেন? এমন কি প্রয়োজন পড়ল? কারণ এই মুহূর্তে তো আমেরিকার তরফ থেকে আলোচনার কথাই বলা হচ্ছে। ঠিক সেই সময়ে যদি ইরানের সেনাবাহিনী স্থল হামলার বিরুদ্ধে প্রস্তুতির ঘোষণা দেয়, তাহলে এটা নিছক একটা সাধারণ সামরিক বিবৃতিও হতে পারে, আবার এমনও হতে পারে যে নতুন কোনো আশঙ্কা দেখেই ইরান আগে থেকে সতর্ক বার্তা দিয়ে রাখছে। এখানে একটা কথা বলা দরকার। দেখুন, আমেরিকা ইরানে স্থল হামলা শুরু করতে যাচ্ছে এমন কোনো পাকা প্রমাণ কিন্তু এই মুহূর্তে নেই। তবে ইরানি সেনাবাহিনীর এই কড়া বিবৃতি যেটা আপনারা শুনলেন, এটুকু নিশ্চিতভাবেই এটা বলে দিচ্ছে যে আলোচনা যদি ভেস্তে যায় এবং আমেরিকা স্থল হামলার যদি চেষ্টা করে, ইরান তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই প্রসঙ্গেই আসছে হরমুজের প্রশ্ন। ইরানের আইআরজিসি আজ আবারও পরিষ্কার করে দিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ খোলা হবে না যতক্ষণ না আমেরিকা ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নিচ্ছে। ইরান কি কি শর্ত রেখেছে একবার সংক্ষেপে শুনুন। ইরানের বিরুদ্ধে আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, ইরানের উপর সামরিক পদক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে, আর এই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। এখানেই শেষ নয় লিস্টে আরও আছে, ইরান সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চেয়েছে, আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে, আর বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ অর্থাৎ কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে। ইরানের বক্তব্য, যুদ্ধ হোক বা আলোচনা, এই শর্তগুলো কোনো অবস্থাতেই বদলাবে না। আপনি যাই করুন না কেন, এগুলোই আমাদের শর্ত। এদিকে ওমান এই গোটা বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছে। ইরানের বক্তব্য অনুযায়ী হরমুজের নতুন সমুদ্রপথ এবং সেটি পরিচালনার আইনি পদ্ধতি নিয়েও আলোচনা চলছে তাদের মধ্যে। কিন্তু আসল প্যাচটা কোথায় সেটা একটু বুঝুন। আমেরিকা চায় হরমুজে জাহাজ চলাচল যত দ্রুত সম্ভব আবার শুরু হোক, কারণ এই পথ দিয়েই দুনিয়ার তেল আর গ্যাসের বিরাট একটা অংশ যাতায়াত করে, আপনারা জানেন। আর ইরান এখন শুধু বলছে না যে হরমুজ বন্ধ থাকবে, ইরান এখন এটাও একটা তালিকা করে বলে দিচ্ছে যেটা খুলতে হলে আমেরিকাকে ঠিক কি কি মানতে হবে। অর্থাৎ বলটা আপাতত পুরোপুরি ইরানের কোর্টে বলেই মনে হচ্ছে। আর আমেরিকা যতক্ষণ না এই শর্তগুলো নিয়ে কোনো রাস্তা বের করছে, ততক্ষণ হরমুজ খোলার বিষয়টা এগোচ্ছে না বলেই মনে হচ্ছে। কিন্তু আমেরিকা কি চুপ করে বসে আছে? একেবারেই না।
আমেরিকা পেছনে অন্য একটা খেলা খেলতে চলেছে, আর সেটাই আজকের শেষ খবর। ইরানের বিরুদ্ধে আমেরিকা এখন বোমা আর মিসাইল দিয়ে হামলা না করে তার দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে নিশানা করছে, অর্থাৎ ইরানের সবচেয়ে বড় দুর্বলতাকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ বলেছেন আমেরিকা আপাতত ইরানের বিষয়টা লো কি রাখছে, মানে চড়া সুরে নয়, একেবারে নিচু তারে। রবিবার গভীর রাতে, অর্থাৎ আমাদের হিসাবে আজ সোমবার, ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার আচরণ এখন লো কি রাখা হচ্ছে এবং দুই দেশের মধ্যে কেবল আধা খেঁচড়া আলোচনা চলছে, পুরোদস্তুর কোনো আলোচনা নয়। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা আপাতত ইরানের ভেঙে পড়া অর্থনীতির দিকে তাকিয়ে আছে, সেখানে মূল্যবৃদ্ধি অনেক বেড়ে গেছে আর সরকারের হাতে টাকার টান পড়েছে বলে বলা হচ্ছে। ট্রাম্প তো এমন দাবি পর্যন্ত করেছেন যে ইরানের হাতে নাকি নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো যথেষ্ট টাকাও আর নেই। এই দাবি কতটা সত্য সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার যুক্তিটা বোঝা যাচ্ছে। আমেরিকার জারি করা নৌ অবরোধ ইরানের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনীতি চলে মূলত তেলের উপর ভর করে, আর সেই তেলের জাহাজগুলোকেই আমেরিকা আটকে বসে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংঘাতের আর্থিক বোঝা এখন আমেরিকার জন্যও কিছুটা কমেছে। কেন? কারণ তেলের দাম সম্প্রতি ব্যারেল প্রতি $75 কিছুটা নিচে নেমে এসেছে। অর্থাৎ ট্রাম্পের বর্তমান পরিকল্পনাটা পরিষ্কার, ইরানের উপর সঙ্গে সঙ্গে এখন নতুন হামলা না করে তার অর্থনীতির উপর এমন চাপ তৈরি করা যাতে ইরান নিজেই কোনো সমঝোতার জন্য বাধ্য হয়। ট্রাম্প এই গোটা কৌশলটাকে দাবার চালের সঙ্গে তুলনা করেছেন আর বলেছেন তার মতে শেষ পর্যন্ত বিষয়টার সমাধান হয়েই যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গোটা ছবিটা কি দাঁড়ালো? ইয়েমেনে আল মুখা বন্দর নিয়ে লড়াই তীব্র হচ্ছে প্রতিদিন আরও। ইরান স্থল হামলার আশঙ্কার কথা মাথায় রেখে কড়া ভাষায় প্রস্তুতির কথা জানাচ্ছে। হরমুজ খোলার জন্য ইরানের শর্ত আরও কঠিন হয়েছে, আর আমেরিকা বন্দুকের বদলে অর্থনীতিকেই এখন প্রধান অস্ত্র বানিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর্থিক চাপ দিয়ে কি সত্যি ইরানকে নত করা যাবে, নাকি এই কঠিন অর্থনীতির মধ্যেও ইরান আমেরিকার সামনে নিজের শর্তেই অনড় থাকবে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান।